আজকে আমরা আলোচনা করব এলএসটিএম নিয়ে, অর্থাৎ লং শর্ট টার্ম মেমোরি। লং শর্ট টার্ম মেমোরি, যাকে আমরা সংক্ষেপে বলি এলএসটিএম। আসলে এলএসটিএম কি বা এর অ্যাপ্লিকেশন গুলা কি কি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা এখানে টেবিল অফ কন্টেন্টস দেখতে পাচ্ছেন। আমরা ইন্ট্রোডাকশন সেকশনে এলএসটিএম এর বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। তারপর দেখব হোয়াট আর এলএসটিএমএস, অ্যাপ্লিকেশন অফ এলএসটিএম, why is LSTM better than RNN? RNN হচ্ছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, আর্কিটেকচার অফ LSTM। আমি আবারও বলছি, LSTM হচ্ছে লং শর্ট টার্ম মেমোরি। ইটস অলসো এ স্পেশাল কাইন্ড অফ RNN। আমরা এটা ডিটেলসে নিচে আলোচনা করব। তারপর হচ্ছে হাউ ডাজ LSTM মডেল ওয়ার্ক, একটা LSTM মডেল কিভাবে কাজ করে, আমরা স্টেপ বাই স্টেপ সেই প্রসিডিওরটা দেখব। ভ্যারিয়েন্টস অফ LSTM, LSTM এর আরো কিছু ভ্যারিয়েশন আছে, আরো কিছু শ্রেণী আছে, সেইগুলো আমরা দেখব। LSTM এক্সাম্পল উইথ স্টেপ বাই স্টেপ প্রসিডিওর, আমরা এই সেকশনটাতে একটা এক্সাম্পল দেখব, তার কিছু সিম্পল ক্যালকুলেশন দেখব, আর একটা পাইথন ইমপ্লিমেন্টেশন থাকবে, এবং সর্বশেষ হচ্ছে কনক্লুশন। এন্ড ইন এট দ্য লাস্ট স্লাইড আপনারা কিছু রেফারেন্স লিংক পাবেন, সেখান থেকে আপনারা চাইলে আরো ডিটেইলসে এলএসটিএম এর উপরে পড়াশোনা করতে পারেন। আশা করি আপনারা এই ভিডিওটা লেকচারটা ঠিকমতো যদি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনাদের রেফারেন্স লিংকগুলোতে না গেলেও হবে। তো আমি শুরু করছি ইন্ট্রোডাকশন দিয়ে। আমি এখানে প্রতিটা সেকশনের খুব সংক্ষিপ্ত একটা ব্রিফ দিব, একটা খুব মানে সংক্ষিপ্ত একটা আলোচনা করব। আমি জাস্ট ডিটেইলসে বলবো না এইখানে, বাট হচ্ছে যে প্রতিটার উপর থেকে আমি একটু সামারি করব। বাট সামারিটা এরকম হবে যেন মানে যেই জিনিসগুলো আপনাদের জন্য জানা প্রয়োজন সেই জিনিসগুলোই আমি বলবো। ইন্ট্রোডাকশনে আসি। আচ্ছা, প্রথম লাইনটা দিয়ে আমি শুরু করি, সেটা হচ্ছে সিকোয়েন্স প্রিডিকশন প্রবলেমস হ্যাভ বিন অ্যারাউন্ড ফর আ লং টাইম। সিকোয়েন্স প্রিডিকশন মানে হচ্ছে একটা ধারাবাহিক কিছু একটা থাকে, আমরা ওইখান থেকে একটা সাডেন টাইম পর কোনো কিছু একটা প্রিডিক্ট করি। সেটা হতে পারে অনেকগুলো লাইন পড়ার পর আমাকে একটা শূন্যস্থানের একটা আউটপুট, কোন একটা ওয়ার্ড আমার কি হতে পারে সেটা আমাকে চুজ করা লাগতে পারে। আরো এরকম কিছু প্রবলেম আছে। এরকম সিকোয়েন্স প্রেডিকশন প্রবলেম আপনারা অনেকে হয়তো নাম শুনেছেন। তো এই প্রবলেমগুলো আসলে ওয়ান অফ দ্য হার্ডেস্ট প্রবলেমস, স্পেশালি ইন ডেটা সায়েন্স ইন্ডাস্ট্রিতে। তো যেটা হয় যে আপনি বেসিক্যালি এই সমস্যাগুলো কোথায় দেখতে পাবেন? সাপোজ আপনি একটা সেলস প্রিডিক্ট করতে চাচ্ছেন, এখানে একটা প্যাটার্ন ফাইন্ডিং করবেন ফর দ্য স্টক মার্কেটস, ইন দ্য স্টক মার্কেটস ডেটা। আবার এরকম হতে পারে যে আপনি একটা মুভি প্লট থেকে আপনি কি ধরনের আপনার অপিনিয়ন আসতে পারে, হ্যাঁ, অথবা ফ্রম দ্য আন্ডারস্ট্যান্ডিং মুভি প্লটস টু রিকগনাইজ ইউর ওয়ে অফ স্পিচ। আবার ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা এর ব্যবহার দেখতে পাবো। তারপরে হচ্ছে আপনি আমার যখন দেখবেন অনেক সময় কিবোর্ডে বিভিন্ন ওয়ার্ড টাইপ করলে সে আমাকে নেক্সট ওয়ার্ড সাজেস্ট করে, এগুলো কিন্তু সিকোয়েন্স প্রেডিকশন প্রবলেম। সো রিসেন্টলি ইন ডেটা সায়েন্স ইন্ডাস্ট্রিতে আমরা যে কথাগুলো বলতেছি সবকিছু কিন্তু ডেটা রিলেটেড। সো ডেটা সায়েন্স ইন্ডাস্ট্রিতে আপনি যখন এই সিকোয়েন্স প্রেডিকশন প্রবলেম নিয়ে কাজ করবেন, আপনি দেখবেন যে বর্তমান সময়ে খুব এফিশিয়েন্ট একটা সলিউশন হচ্ছে এলএসটিএম সলিউশন, লং শর্ট টার্ম মেমোরি সলিউশন। এটা অনেক এফেক্টিভ সলিউশন। এটা একটা স্পেশাল রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, যেটা ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্কের উপরে আরএনএন এর যে মেকানিজম সেটাকে ব্যবহার করে কিছু চেঞ্জেস নিয়ে আসছে। তারপর হচ্ছে যে আপনার এই প্রবলেমগুলোকে সে সলভ করতেছে। তো এইটা একটা সিলেক্টিভলি রিমেম্বারিং প্যাটার্ন ওয়েতে কাজ করে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে একটা শব্দকে সে মনে রাখার চেষ্টা করে, তার গুরুত্বের উপর নির্ভর করে। সো এই জিনিসটাকে আমরা ডিটেইলস একটু দেখবো নিচে। সো আমরা পরের সেকশনে যাচ্ছি, হোয়াট আর এলএসটিএমএস। তো আমার প্রথমেই বলে নেওয়া উচিত ছিল, আমি এখন বলছি, সেটা হচ্ছে যে এলএসটিএমএস যদি আপনি বুঝতে চান বা লং শর্ট টার্ম মেমোরি কি জিনিস, এর বিহাইন্ড অফ দ্য সিনারিওতে কি ঘটছে বা তার মেকানিজম, তাহলে এর জন্য আপনাকে কিছু প্রিরিকুইজিট আছে। অর্থাৎ আপনাকে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক বুঝতে হবে, তার আগে এনএনএন নিউরাল নেটওয়ার্ক বুঝতে হবে, হ্যাঁ, সিঙ্গেল লেয়ার কি, মাল্টি লেয়ার পারসেপট্রন কি জিনিস, এবং আপনাকে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপরে বেসিক অথবা মিড লেভেল অ্যাটলিস্ট এরকম কনসেপ্ট আপনাকে থাকতে হবে, অথবা আপনি যে প্রোগ্রামে কমফোর্টেবল ফিল করেন, যেটা দিয়ে আপনি এলএসটিএম
বিল্ড করতে পারেন, এরকম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার জানা থাকতে হবে। ওকে ফাইন। আপনি যদি নিউরাল নেটওয়ার্ক যদি না জানেন, রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক অর্থাৎ সিঙ্গেল লেয়ার পারসেপ্ট্রন, মাল্টি লেয়ার পারসেপ্ট্রন, এগুলো সম্পর্কে যদি আপনার স্বচ্ছ ধারণা না থাকে, তাহলে এলএসটিএম বুঝাটা অথবা ধরাটা আপনার পক্ষে একটু কষ্টদায়ক হবে। ওকে ফাইন। সো আমরা নেক্সট সেকশন নিয়ে আলোচনা করি, হোয়াট আর এলএসটিএমস। আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে এটা হচ্ছে লং শর্ট টার্ম মেমোরি, যাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে এলএসটিএমএস। এটা একটি স্পেশাল কাইন্ড অফ আরএনএন যেটা লং টার্ম ডিপেন্ডেন্সিসকে হ্যান্ডেল করতে পারে, তার এই অ্যাবিলিটি আছে। এটা লং টার্ম ডিপেন্ডেন্সিস বলতে আমরা কি বুঝাচ্ছি, আমরা নিচের অন্যান্য সেকশনগুলোতে সেটা দেখব, এখন এটা নিয়ে এত অরিধর কোনো কিছু নেই। এইটা ইন্ট্রোডিউস করে 1997-এ দুইজন ভদ্রলোক, হচরেইটার এবং সুমিদুভার। এলএসটিএম হচ্ছে বর্তমান সময়ের একটা মোস্ট এফেক্টিভ সলিউশন, উই অলরেডি নো, and it's a special kind of RNN neural network. এটা ডিজাইন করা হয়েছে আপনার বেসিক্যালি সিকোয়েন্স প্রেডিকশন প্রবলেমগুলো অথবা প্যাটার্নকে রিকগনাইজ করা, এই প্রবলেমগুলো সলভ করার জন্য। সো ডোন্ট ওয়ারি, আমরা আরো ডিটেইলসে আলোচনা করব। লেটস সি দ্য অ্যাপ্লিকেশন। প্রথমে দেখি যে আসলে এলএসটিএম কোথায় ব্যবহার করা হয় আমাদের বাস্তব জীবনে, এবং এলএসটিএম কোন কোন এস্টাবলিশড কোম্পানিগুলো ব্যবহার করছে। তো অ্যাপ্লিকেশন অফ এলএসটিএম, টাইম সিরিজ প্রবলেমের ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন, স্পিচ রেকগনিশন, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, অথবা আপনি হ্যান্ড রাইটিং রেকগনিশন, রাইটিং রেকগনিশন, অথবা হিউম্যান অ্যাকশন রেকগনিশন, রোবট কন্ট্রোল, মিউজিক কম্পোজিশন, গ্রামার লার্নিং, এন্ড টু এন্ড ট্রান্সলেশন এন্ড সো অন। আমরা এখন দেখি যে রিয়েল লাইফ এক্সাম্পল ইউজিং দ্য এলএসটিএম। তো আপনি দেখবেন যে গুগল স্পিচ রেকগনিশন আমি যেটা করে স্মার্টফোন, অন স্মার্টফোন তারা এলএসটিএম ব্যবহার করে। স্মার্ট অ্যাসিস্ট্যান্ট আছে তাদের একটা অ্যালো, সেখানেও ব্যবহার করা হয়। অ্যামাজন অ্যালেক্সা আমরা অনেকেই নাম শুনেছি, অ্যালেক্সাতে এলএসটিএম ব্যবহার করা হয়েছে। অ্যাপলের কুইক টেপ ফাংশন অন দ্য আইফোন এন্ড সিরি, এই আমরা যখন আইফোনে কোনো কিছু লিখি অথবা সিরি, যেটা অ্যামাজন অ্যালেক্সা অথবা গুগল অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করে সিরি। সো এইখানে এলএসটিএম ব্যবহার করা হয়েছে। মাইক্রোসফটের এন্ড টু এন্ড স্পিচ ট্রান্সলেশনে এলএসটিএম ব্যবহার করা হয়েছে। সো আপনারা অলরেডি দেখছেন যে গুগল, অ্যামাজন, অ্যাপল, মাইক্রোসফট, দে অল আর দ্য টপ ক্লাস কোম্পানি অ্যান্ড ওয়েল নোন এস্টাবলিশড কোম্পানি, তারা এলএসটিএম ব্যবহার করে। তো আমরা আসি এখন হচ্ছে এলএসটিএম কেন বেটার দেন নর্মাল আরএনএন অথবা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। যদিও এলএসটিএম একটি স্পেশাল কাইন্ড অফ আরএনএন, it's an updated version. To understand why is LSTM better than RNN, firstly let's have a brief look into the recurrent neural network. আমি আগেই বলেছিলাম যে আপনি যদি LSTM বুঝতে চান আপনাকে recurrent neural network বুঝতে হবে। তো আমি ডন্ট ওয়ারি, আমি এখানে একটা খুব সংক্ষিপ্ত recurrent neural network নিয়ে আলোচনা করব যাতে আপনি LSTM আপনার বুঝতে সুবিধা হয়। সো আপনি ধরেন স্টক মার্কেটে কোনো কিছু প্রেডিক্ট করবেন অথবা মেশিন লার্নিং মডেল, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক যেটাই হোক না কেন, তো আমাদের এখানে দেখবেন কিছু ফিচার থাকে। ফিচার বলতে এখানে কি, যেমন আপনি যখন স্টক মার্কেটে কোনো কিছু, স্টক মার্কেটে যখন আপনি একটা সেলস প্রেডিক্ট করবেন, তখন আপনাকে কি করতে হবে, যে প্রিভিয়াস ডেজ এর কি কিছু ডেটা লাগবে, কি পরিমাণ সেল হয়েছে, কার কোন কোম্পানির কি ধরনের ভ্যালু ছিল, এই যে বিভিন্ন অবজেক্ট আপনার প্রয়োজন হচ্ছে, এগুলোকে আমরা বলি হচ্ছে ফিচার। সো এই জিনিসগুলো আমাদের লাগে, যেটা আপনার ডিপেন্ডেন্ট, লাইক আপনি যদি এটা দেখেন যে ওয়াইল দ্য প্রাইস, আপনি যদি একটা প্রাইস প্রেডিক্ট করতে চান স্টক মার্কেটের, তাহলে প্রাইসটা ডিপেন্ড করে কিসের উপরে, প্রাইসটা ডিপেন্ড করে কিছু ফিচারের উপরে। ফিচারগুলো কি, যেমন আজকে কি প্রাইস হতে পারে, তখন আপনি একটু অ্যানালাইসিস করবেন যে গতকাল বাজার মূল্য কেমন ছিল, কোন প্রোডাক্ট কতটুকু সেল হয়েছে, কোন কোম্পানি কতটুকু প্রফিট ছিল, হ্যাঁ কোন কোম্পানি কতটুকু শেয়ারের ওঠানামা করছে, এগুলোর উপর বেস করে কিন্তু আপনি প্রাইসটাকে প্রেডিক্ট করবেন। সো এরকম আরো কিছু জিনিস আছে। ইন দ্য কনভেনশনাল ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক, আপনি এই ধরনের টেস্ট কেস, অল টেস্ট কেসেস আর কনসিডার্ড টু বি দ্য ইন্ডিপেন্ডেন্ট। আপনি যদি একটু দেখেন, এই যে অল টেস্ট কেসেস আর ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ কিসে, ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্কে।
আপনি প্রথমে একটা ইনপুট দিবেন, এটা খুবই সিম্পল একটা নিউরাল নেটওয়ার্ক, ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক। আপনি এখানে দেখতে পাচ্ছেন এক্স হচ্ছে আপনার ইনপুট, ঠিক আছে, এই এক্সটা হচ্ছে আপনার ইনপুট। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই এক্সটা হচ্ছে আপনার ইনপুট। সো আপনি যখন এই এক্সটা ইনপুট নেন, এটা কিন্তু একটা সিঙ্গেল ইনপুট, তখন এই রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক কিছু প্রসেস করে, এইখানে তার কিছু কাজ হয়, তারপরে সে কিন্তু চলে যায় হচ্ছে আপনার আউটপুট। এই যে আপনাকে সে যে আউটপুটটা দিবে, সে কিন্তু একটা ক্যালকুলেশন করে আপনাকে একটা প্রিডিক্ট করে দিবে। এর পরবর্তীতে যে আপনি নতুন আরেকটা ইনপুট দিবেন, তার সাথে কিন্তু এই আউটপুটের কোনো সম্পর্ক থাকবে না। এই জন্য এখানে সে বলতেছে অল টেস্ট কেসেস আর কনসিডার টু বি দ্য ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ আপনার কারোর প্রতি ডিপেন্ডেন্ট না, স্বাধীন। আপনি যদি রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কে যদি একটু আনফোল্ড করেন, যেমন এইখানে আমি যেটা বললাম যে নর্মাল একটা ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক বা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কে আপনারা এখানে একটা সিম্বল দেখতে পাচ্ছেন, একটা লুপ সিম্বল। এটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা ইনপুট দেই, তখন ওই ইনপুটের একটা আউটপুট প্রিডিক্ট করার জন্য আমরা এখানে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কটাকে, অর্থাৎ পুরো প্রসেসটাকে কয়েকবার ইটারেট করি বা ম্যানিপুলেট করি। সো এটাকে যদি আপনি একটু আনফোল্ড করেন, আপনি দেখবেন যে ধরেন এটা হচ্ছে আমার একটা সিঙ্গেল এলএসটিএম, সরি, এটা হচ্ছে আমার একটা সিঙ্গেল আরএনএন ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক। এটা আমার একটা ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক, নর্মাল একটা নেটওয়ার্ক। সো এইটাকে যখন আমি বারবার চালাই, তখন এটা ট্রিট হয় রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক আরএনএন হিসেবে। সো আপনি যদি এটাকে একটু আনফোল্ড করে যদি চিন্তা ভাবনা করেন, তাহলে বিষয়টা আসলে কিরকম দাঁড়ায়। আপনি যখন প্রথমে একটা ইনপুট দেন, এই এক্সটি যদি আপনার ইনপুট হয়, তখন সে কি করে, এই এক্সটি ইনপুট সে দেখে যে তার প্রিভিয়াস সেকশনে, অর্থাৎ তার প্রিভিয়াস নিউরাল নেটওয়ার্কটা তাকে কি আউটপুট ক্যালকুলেশন করে তাকে দিচ্ছে, তার উপরে কিন্তু সে তার যে ক্যালকুলেশনটা আসে, তারপরে সে নিজে যে ক্যালকুলেশনটা করে, সে তখন একটা নতুন স্টেটে আসে। তারপর সে কি হয়, তারপর সে তার পরের স্টেটে যায় t+1, এইভাবে কিন্তু সে কিন্তু চলতে থাকে। আচ্ছা, এটা আমরা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক দেখলাম। আমরা এখন ভিজুয়ালাইজ করতে পারি যে আসলে একটা স্টক প্রাইস, আপনার হচ্ছে স্টক মার্কেটের কোনো কিছু যদি আমি প্রাইস প্রিডিক্ট করতে চাই, আমি রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক চাইলেও ব্যবহার করতে পারি। বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি সাপোজ যদি চিন্তা করি যে লাইক শেক্সপিয়ার টাইপ আমি কিছু একটা কবিতা বা কিছু লেখা থাকবে, আমি সেগুলোকে প্রিডিক্ট করব, ইন দ্যাট কেস আপনি কিন্তু এগুলো প্রিডিক্ট করা কিন্তু আপনার জন্য খুব মুশকিল হয়ে যাবে। কেননা আরএনএন যে কাজটা করে, সে হচ্ছে গ্রেডিয়েন্ট ভ্যানিশিং টেকনিক মেকানিজম ব্যবহার করে কাজ করে, যার ফলে হয় কি যে একটা লং সিকোয়েন্সের ক্ষেত্রে আপনি যখন তাকে ইনপুট দিতে থাকবেন, তখন সেই ইনপুটটা চেঞ্জ হতে হতে একটা পর্যায়ে এমন জায়গায় সে এমন একটা অবস্থানে আসে, তখন কিন্তু আমার পরবর্তীতে কোনো আউটপুট যদি আমাকে প্রিডিক্ট করতে হয়, সে কিন্তু অ্যাকুরেটলি প্রিডিক্ট করতে পারে না। কথাগুলো মানে এই কয়েকটা লাইন আপনাদের কাছে খুব একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, বাট ডোন্ট ওয়ারি, আমরা নিচে একটা এক্সাম্পল দেখব, তখন এই বিষয়গুলো আপনাদের একটু সহজ মনে হবে। লিমিটেশনস অফ আরএনএন এ আসি। আরএনএন এর যে লিমিটেশনটা, সেটা হচ্ছে সাপোজ আপনি দেখেন এখানে একটা লাইন, দ্য কালার অফ দ্য লিফ ইজ, একটা পাতার কালার কি হয় ইউজুয়ালি, আমরা জানি যে একটা পাতার কালার ইন দ্য মোস্ট অফ দ্য কেসেস এটা গ্রিন হয়। সো রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক কিন্তু এরকম শর্ট ডিপেন্ডেন্সিস, অর্থাৎ জাস্ট একটা ইনপুট, একটা লাইনের উপর বেস করে কিন্তু সে প্রিডিক্ট করতে পারে, আচ্ছা কালার অফ দ্য লিফ, একটা পাতার কালার সেটা কি হবে, সেটা গ্রিন হবে। এরকম শর্ট টার্ম কিছু জিনিস কিন্তু সে চমৎকার ভাবে হ্যান্ডেল করতে পারে এবং এটা খুবই ইফেক্টিভ। কিন্তু কথা হচ্ছে যদি আমার লাইনটা এক লাইনের না হয়, যদি এরকম হয় যে সাপোজ আমাকে এখন একটা লাইন দেওয়া আছে যে আই ক্যান স্পিক ফ্লুয়েন্টলি, হ্যাঁ, এখানে কি হবে, সো প্রথমে আমার আরএনএন যেটা করবে, সে দেখবে যে আই ক্যান স্পিক, আমি কথা বলি, তখন সে বুঝবে এটা কথা বলা রিলেটেড, তার মানে এখানে ল্যাঙ্গুয়েজ হবে। কিন্তু আরএনএন যে কাজটা এখানে করতে পারবে না, সে হচ্ছে অ্যাকিউরেটলি আউটপুটটা সে প্রিডিক্ট করতে পারবে না।
কেননা সে জানে এখানে ল্যাঙ্গুয়েজ হবে, কিন্তু কোন ল্যাঙ্গুয়েজ হবে এটা কিন্তু সে জানে না। তখন আপনি যদি এই লাইনটা চিন্তা করেন, এই পুরাটা হচ্ছে আমার ইনপুট। সো প্রথমে সে ফার্স্ট লাইনটাকে পড়বে যে আই স্পেন্ড 10 long years ওয়ার্কিং ফর আন্ডার দ্য প্রিভিলেজ কিডস ইন বাংলাদেশ। আমি বাংলাদেশে, মানে সে দীর্ঘ 10 বছর কিডসদের নিয়ে কাজ করেছে। তখন সে দেখবে যে বাংলাদেশ একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটা একটা দেশকে মিন করে। তখন কিন্তু এই শব্দটাকে সে সাপোজ মনে রাখলো। বাট আই দেন মুভ টু দ্য ইংল্যান্ড, তখন সে বললো যে আমি ইংল্যান্ডে মুভ করলাম। এখন সে কি করবে, ইংল্যান্ডও কিন্তু একটা দেশের শব্দ। তখন সে ইউজুয়ালি যে কাজটা করবে, তখন হচ্ছে সে বাংলাদেশকে ভুলে আপনার এই ইংল্যান্ড শব্দটাকে সে মনে করার চেষ্টা করবে বা মনে রাখবে। তখন হবে কি, যখন আমি বলবে, যখন পরের লাইনটাতে ইনপুট আসবে যে আই ক্যান স্পিক ফ্লুয়েন্টলি, হোয়াট উইল বি মাই আউটপুট ফর দ্য ব্ল্যাঙ্ক স্পেস। আমার আরএনএন আমাকে রিপ্লে দিবে বা আউটপুট হিসেবে সে আমাকে বলবে যে এটা হবে ইংলিশ। বাট অ্যাকচুয়ালি সে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে হচ্ছে বাংলাতে, কারণ সে 10 বছর বাংলাদেশে ছিল, তারপর সে ইংল্যান্ডে মুভ করেছে। সো কোন শব্দটা কতটুকু ইম্পর্টেন্ট এই জিনিসটা বোঝা। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে আমার লাইন যত বাড়বে আরএনএন এর ক্ষেত্রে কিন্তু তত ডিফিকাল্টি বাড়বে। অর্থাৎ আমার ইনপুট সংখ্যা যত বেশি বড় হবে, আমার আরএনএন কোনো মডেল দ্বারা আউটপুট ভুল দেওয়ার সম্ভাবনা তত বেশি বাড়তে থাকবে। সো ইন দ্যাট কেস আমার এলএসটিএম অর্থাৎ লং শর্ট টার্ম মেমোরি এই জিনিসটা এটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে। আমি আরএনএন নিয়ে আর কিছু আলোচনা করব না, আপনারা আর একটু ডিটেইলসে দেখতে পাবেন এইখানে। তো আর্কিটেকচার অফ এলএসটিএম, এখন আসি এলএসটিএম এ। আচ্ছা, তো এই যে আরেকটু বলি, সেটা হচ্ছে যে এই যে আরএনএন যে আমার এই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারে না, এটাই কিন্তু হচ্ছে আমার রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের লিমিটেশন, তার প্রতিবন্ধকতা। অর্থাৎ এটা হচ্ছে তার একটা প্রবলেম, একটা ড্রব্যাক। তো এই জিনিসটাকে কিভাবে ওভারকাম করা যায়, তখন কিছু মানুষ, ভদ্রলোক এটা নিয়ে একটু গবেষণা করলো। তখন তারা দেখলো যে আমার আরএনএন রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের মধ্যে কিছু ফিচার যদি আমি অ্যাড করি, তাহলেই হচ্ছে আমি এই প্রবলেমগুলা, আরএনএন যে কাজগুলো করতে পারে না লং টার্ম ডিপেন্ডেন্সিস এর ক্ষেত্রে, তখন এই ধরনের সমস্যা সে সমাধান করতে পারে। তখন যে ফিচারগুলো তারা অ্যাড করলো, তখন আরএনএন একটা স্পেশাল পরিবর্তন আসলো। তখন তারা এটাকে বলতেছে যে আমরা এটাকে বলবো এলএসটিএম, লং শর্ট টার্ম মেমোরি, ইটস এ স্পেশাল কাইন্ড অফ আরএনএন, যেটা ইন্ট্রোডিউস হয় 1997 এ। সো আমরা এখন আর্কিটেকচার অফ এলএসটিএমটা দেখব। আপনি যদি এখানে একটু ড্রয়িং আর্কিটেকচারটা যদি দেখেন, আপনি এখানে অনেক কিছু দেখতে পাবেন। এইখানে প্রতিটা স্টেপ, ডোন্ট ওয়ারি, আমি প্রতিটা স্টেপ নিচে ডিটেইলসে আলোচনা করেছি, আমি আপনাদেরকে দেখাবো। এখন জাস্ট আপনারা আর্কিটেকচারটা দেখেন যে আমার এই যে প্রথম যে লাইনটা দেখতে পাচ্ছেন সিটি, আপনার CT-1 থেকে যে এই লাইনটা, এইটা হচ্ছে আমার সেল স্টেট। এই সেল স্টেটটা অ্যাড করা হয়, এটা হচ্ছে বেসিক্যালি আমার কোন শব্দটা আমার মনে রাখা গুরুত্বপূর্ণ, সেই শব্দটাকে সে হচ্ছে এইখানে স্টোর করে। এইটা হচ্ছে আমার ইনপুট সেকশন, এই পুরাটা হচ্ছে আমার ইনপুট সেকশন। আর এই যে পরের যে অংশটা দেখতে পাচ্ছেন, এই পুরাটা হচ্ছে আমার আউটপুটের পার্ট, আউটপুট সেকশন। আর এইটা হচ্ছে আমার আরেকটা গেট, এটাকে আমি বলি হচ্ছে ফরগেট পার্ট। এখন এই তিনটা পার্ট তিন ধরনের কাজ করে, কে কি কাজ করে আমরা নিচে আলোচনা করব। এই এক্সটি হচ্ছে আমার ইনপুট, আর এইচটি হচ্ছে আমার এই সেল স্টেটের যেটা হিডেন টাইম স্টেট, আর এই এইচটি হচ্ছে আমার আউটপুট। ওকে ফাইন, আমরা নিচে কিছু সিম্বল দেখতে পাচ্ছি। নিউরাল নেটওয়ার্ক লেয়ার, এটা দেওয়া বোঝায় নিউরাল নেটওয়ার্ক লেয়ার। এটা হচ্ছে আপনার গোল যেগুলো অপশন দেখতে পাচ্ছেন আমার এই আর্কিটেকচারে, এটা হচ্ছে পয়েন্ট ওয়াইজ অপারেশন। কি ধরনের অপারেশন হবে, যেমন আপনি এখানে দেখেন এটা হচ্ছে প্লাস অপারেটর, এই যে এটা হচ্ছে আমার প্লাস অপারেটর, এইটা হচ্ছে এডিশন অপারেশন বোঝায়, আর এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অপারেশন বোঝায়। সো পয়েন্ট ওয়াইজ অপারেশন, এটা হচ্ছে ভেক্টর ট্রান্সফার, এটা হচ্ছে কনক্যাটেনেট করা। যেমন আপনি যদি দেখেন
যে ভেক্টর ট্রান্সফার হচ্ছে আমার, আপনি যদি ইনপুট সেলটাতে দেখেন দেখবেন যে আমার সিগময়েড ফাংশন আমাকে কিছু ভেক্টর ট্রান্সফার করতেছে, তারপর হচ্ছে কিছু ডেটা কনকানেক্ট হচ্ছে লাইক আমার সেল স্টেটের সাথে আমার ইনপুট ফাংশন যেটা আমাকে রিটার্ন করছে, এরকম আরো কিছু আছে। এবং নিচে আমরা আরো কিছু শব্দ দেখব। এখানে আমরা অনেকগুলো ওয়ার্ড দেখেছি লাইক এইচটি, CT-1, তারপর আমরা দেখেছি সিটি, HT-1, FT, এরকম আমরা অনেকগুলো শব্দ দেখেছি, আইটি। তো প্রতিটা শব্দ আসলে কি মিন করে আমরা নিচে একটু দেখি। এখানে এই CT-1 এটা হচ্ছে আমার প্রিভিয়াস আউটপুট রিটার্ন এজ আ ইনপুট, HT-1 হচ্ছে আমার প্রিভিয়াস হিডেন রিটার্ন as a new hidden state, a new forget state, এটা হচ্ছে আমার ফরগেট গেট, এফটি দিয়ে ফরগেট গেট বুঝায়, আইটি হচ্ছে আমার ইনপুট গেট, আর ওটি হচ্ছে আমার আউটপুট। সিভার টি সিটি বার হচ্ছে আমার 10x যেটা নিউ ক্যান্ডিডেট ভ্যালু, সিটি হচ্ছে আমার কারেন্ট সেল স্টেট, এইচটি হচ্ছে আমার নিউ স্টেট, এক্সটি হচ্ছে আমার ইনপুট। তো এই শব্দগুলো পরবর্তীতে আমাদের কাজে লাগবে। ওকে, সো এখন আমরা এলএসটিএম এর মেইন আইডিয়াটা দেখব যে আসলে এই যে এলএসটিএম লং শর্ট টার্ম মেমোরি আমরা বলতেছি, আসলে মেইন কনসেপ্টটা কি, সে কিভাবে কাজ করতেছে। দ্য কি টু এলএসটিএম ইজ দ্য সেল স্টেট। মেইন হচ্ছে এখানে একটা সেল স্টেট, এখানে আপনি একটা সেল স্টেট পাবেন বা মেমোরি স্টেট পাবেন। আমাদের রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কে যেটা হয় যে আমরা একটা কিছু ভেরিয়েবল ব্যবহার করি, আমরা কিছু ইনপুটের উপর ক্যালকুলেশন করে তার আউটপুটটা ওইখানে রাখি, আবার পরবর্তীতে যখন কোনো একটা ইনপুট নেই তার ক্যালকুলেশন এবং আমার এই কারেন্ট যে আমার ভেরিয়েবলের মধ্যে থাকা যে ক্যালকুলেটেড আউটপুট আছে তার সাথে কম্বাইন করে আমি আরেকটা আউটপুট এখানে আপডেট করি। এইভাবে কিন্তু আমি সেটাকে আপডেট করতেই থাকি, যার ফলে কিন্তু আমি একটা লং সার্চিং এর ক্ষেত্রে অথবা লং প্রেডিকশন প্রবলেমের ক্ষেত্রে কিন্তু সিকোয়েন্স প্রবলেমের ক্ষেত্রে কিন্তু আমি আরএনএন ব্যবহার করে অ্যাকিউরেটলি প্রেডিক্ট করতে পারি না। তো ওইটাকেই দূর করার জন্য আসলে এলএসটিএম একটা সেল স্টেট নিয়ে আসা, একটা মেমোরি স্টেট যেখানে আমরা মাল্টিপল ডেটাকে আমরা স্টোর করতে পারি, আমাদের প্রয়োজন অনুযায়ী একের অধিক ডেটাকে আমরা স্টোর করতে পারি। তো এইখানে আমি একটু মার্কিং করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, সো আপনি এখানে এই যে যেটা দেখতে পাচ্ছেন এই ব্লকটাই হচ্ছে আমার মেমোরি বা সেল ইউনিট। এর কাজ কি? এর কাজ হচ্ছে আমার ডেটাগুলোকে স্টোর করা। সাপোজ আমি বললাম যে আই স্পেন্ট 10 লং ইয়ার্স ইন বাংলাদেশ ফর আন্ডার দ্য কিডস প্রোগ্রাম, সামথিং লাইক দিস, এরকম। সো অ্যান্ড দেন আই মুভ টু দ্য ইংল্যান্ড। সো এই যে আমার প্রথমে কি করবে, সেল স্টেট বাংলাদেশটাকে রাখবে, তারপরে যখন ইংল্যান্ড আসবে ইংল্যান্ড শব্দটাকেও সে রাখবে, বাট সে প্রায়োরিটি দিবে হচ্ছে যে বাংলাদেশে ছিল কত বছর, 10 লং ইয়ার্স, সেটাও সে একটা ইম্পর্টেন্ট ডেটা হিসেবে কাউন্ট করে সে চাইলে মেমোরি স্টেটে রাখতে পারে। ওকে, সো এটা ছিল মেমোরি সেল বা মেমোরি ইউনিট, যেটা অ্যাডিশনালি অ্যাড করা হয়। এখানে কিছু সিগময়েড ফাংশন আছে, এগুলা গেট আছে, এগুলা কাজ হচ্ছে আপনার বেসিক্যালি আপনি যদি দেখেন যে সিগময়েড লেয়ার্স নাম্বারস বিটুইন, এটা আসলে আপনাকে একটা আউটপুট দেয় 0 থেকে 1 এর মধ্যে। যদি 0 হয় তাহলে আপনি এক ধরনের কাজ করবেন, যদি 1 হয় তাহলে আপনি আরেক ধরনের কাজ করবেন। লাইক এখানে যেমন 0 হলে লেট নাথিং থ্রো, ভ্যালু অফ 0 মিনস হচ্ছে লেট নাথিং থ্রো, আপনি কিছুই করবেন না। while a value of 1 means let everything throw, মানে আপনি সবকিছুকে রেখে দিবেন। সো এলএসটিএম এর আরো 3টা গেট আছে টু প্রোটেক্ট এন্ড কন্ট্রোল অল দ্য সেল স্টেট। আমরা হাউ ডাজ এলএসটিএম মডেল ওয়ার্ক, এখানে আমরা এই 3টা গেটের আলোচনা করব। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। সো আসি, হাউ ডাজ এলএসটিএম মডেল ওয়ার্ক, স্টেপ বাই স্টেপ ওয়ার্ক থ্রো। আমরা উই already know much about the cell state টা কি in long short term memory. Now we will discuss other parts as well in this step by step LSTM walkthrough process. So let's start. তো
প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে ফরগেট গেট দিয়ে। সো ফরগেট গেটটা কি? ফরগেট গেটের কাজ হচ্ছে, আপনি ধরেন আপনি প্রথমে ইনপুট দিলেন যে সাপোজ বাংলাদেশ, অথবা আপনি ইনপুট দিলেন আপনি ইনপুট দিলেন যে বাংলাদেশ ইনপুট দিলেন। সো প্রথমে সে দেখবে যে বাংলাদেশ তার জন্য কতটা ইম্পর্টেন্ট, এবং বর্তমান মেমোরিতে, বর্তমান আমার সেলের মধ্যে যে ডেটাটা আছে সেটা কতটুকু, আমার সেলে যে ডেটাটা আছে সেটার প্রায়োরিটি কতটুকু, সেটা আমি ডিসিশন নিব হচ্ছে ফরগেট গেট দিয়ে। যে দ্য ফার্স্ট স্টেপ, আমি এই লাইনগুলো একটু আপনাদেরকে পড়ে শোনাই, যে দ্য ফার্স্ট স্টেপ ইন আওয়ার LSTM ইজ টু ডিসাইড হোয়াট ইনফরমেশন উই আর গোয়িং টু থ্রো away from the cell state। কোন ডেটাটাকে আমরা রাখবো, কোন ডেটাটাকে আমরা রাখবো না, এটাই হচ্ছে আমাদের LSTM এর এই ফরগেট গেটের কাজ। এটাই কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ। আমরা যখন একটা LSTM কে রান করাই তখন সর্বপ্রথম কাজ শুরু করে হচ্ছে ফরগেট গেট। ফরগেট গেট কিভাবে কাজ শুরু করে? ফরগেট গেট কাজ শুরু করে, এই যে দেখেন তার আগের যেই হিডেন টাইম স্টেপটা ছিল, আগের হিডেন লেয়ারের, আগের হিডেন বা আগের আপনার LSTM ইউনিটের, তার উপরে সে কিন্তু ক্যালকুলেশন করে। কাকে নিয়ে? এই যে আমার ইনপুটটাকে নিয়ে সে ক্যালকুলেশন করে। ক্যালকুলেশন করে সে একটা সিদ্ধান্ত নেয়, তারপর সে কমিউনিকেট করে কার সাথে? আমার এই সেলের সাথে। ওকে, এইটার একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা হচ্ছে এইটা, এটা দিয়ে বোঝাচ্ছে যে আপনার ওয়েট, প্রথমে হচ্ছে ওয়েট, ফরগেট গেটের ওয়েট, এটা একটা সিগময়েড ফাংশন, এই যে এটা হচ্ছে একটা সিগময়েড ফাংশন। তো ফরগেট প্রথমে হচ্ছে আমার ওয়েট, তারপরে হচ্ছে আমার ওয়েটের সাথে গুণ হবে, মাল্টিপ্লাই হবে কার? ওয়েটের সাথে আমার মাল্টিপ্লাই হবে হচ্ছে এই যে আমার আগে যারা ছিল, অর্থাৎ আগের ইউনিটের যে জিনিসগুলো ছিল সেটা, এবং হচ্ছে আমার ইনপুট, এই দুইটার মাল্টিপ্লাই হবে। তারপর আমি সাথে অ্যাড করব হচ্ছে কাকে? অ্যাড করব হচ্ছে আমি বায়াসকে আমি অ্যাড করব। তারপর আমি যে ক্যালকুলেশন করে আমি যে আউটপুটটা পাবো সেটাই হচ্ছে আমার ফরগেট টাইম স্টেপের আউটপুট, অর্থাৎ FT এর আউটপুট। ওকে, তো আমি এখন ইনপুট গেট নিয়ে আলোচনা করব। আশা করি ফরগেট গেট নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই। সো আসি ইনপুট গেটে। সো আমি প্রথমে আপনাদেরকে স্ট্রাকচারে বলেছিলাম যে আমার এই পুরো অংশটা হচ্ছে আমার ইনপুট। এই ইনপুটের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সিগময়েড ফাংশন আর একটা হচ্ছে 10H ফাংশন। এই দুইটা ফাংশন মাল্টিপ্লাই করে যে আউটপুটটা দেয় সেটাই হচ্ছে আমার সেল স্টেটে অ্যাডিশন হয়। সো প্রথমে আমি সিগময়েড ফাংশনের কথা বলি। সিগময়েড ফাংশনটা কি? এটা হচ্ছে যে উই আর গোয়িং টু স্টোর, মানে কোন ধরনের ইনফরমেশনটা আমরা স্টোর করব। ফরগেট গেটের কাজ কি ছিল? যে আমার সেলের মধ্যে থাকা ডেটাটাকে রাখবো কি রাখবো না, হয় আমি মেমোরিতে রাখবো, না আমি তাকে ডিলিট করে ফেলবো। ইনপুট গেটের কাজ হচ্ছে যে কোনো নতুন ইনফরমেশনকে আমি স্টোর করা। এটার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ইনপুট গেট লেয়ার। এই যে ইনপুট গেট লেয়ার কোনটা, আমি আপনাদেরকে একটু মার্কিং করে দেখাই। এই সিগময়েড ফাংশন যেটা আছে এইটা হচ্ছে আমার ইনপুট গেট লেয়ার। আরেকটা হচ্ছে আমার যেটা হচ্ছে যে ডিসাইড করে যে কোন ভ্যালুটা আমি আপডেট করব, উইচ ভ্যালুস ইউ উইল আপডেট। আরেকটা হচ্ছে 10H লেয়ার, এটা একটা ভেক্টর তৈরি করে ক্যান্ডিডেটদের জন্য। এই ভেক্টরটাই পরবর্তীতে আপনার অ্যাডেড হয় সেল স্টেটের মধ্যে। এই ভেক্টরটা অ্যাড করে হচ্ছে আমার 10H ফাংশন, 10H। ওকে, সো আপনি যদি ইনপুটের ক্যালকুলেশনটা দেখেন, এখানে দেখবেন একটা সিগময়েড ফাংশন, তারপরে আপনার ইনপুট গেটের ওয়েট, সেটা গুণ হবে হচ্ছে তার আগের টাইম স্টেপের যে ফলাফলটা ছিল এবং কারেন্ট ইনপুট, এবং সাথে আমি একটা বায়াস যোগ করব। 10H ফাংশন ঠিক একইভাবে কাজ করে, তার হচ্ছে ওয়েট, তারপরে আগের তারপর হচ্ছে আমার আগের স্টেটের ক্যালকুলেটেড আউটপুট, কারেন্ট ইনপুট, এবং হচ্ছে আমার বায়াস। ওকে, এটা হচ্ছে আমার আউটপুট গেটের কাজ। আউটপুটে একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন আউটপুটে দুইটা ফাংশনে কাজ করতেছি, ইনপুট সিগময়েড ফাংশন আইটি, এই যে এইটার ক্যালকুলেশনটা যখন আমি করি সিগময়েড, তারপর আমি যখন আপনার 10H ফাংশন ব্যবহার করে যখন ভেক্টর ক্রিয়েট করি, তখন কিন্তু আমার একটা কাজ হচ্ছে, এখন আমার সেলটাকে আপডেট করতে হবে। ইটস টাইম ফর আপডেট। এই যে আপডেট, এডিশন একটা অপারেশন, এই কাজ শুরু করলেই আপডেট হয়ে যাবে। তার আগে আপনাকে একটা মাল্টিপ্লিকেশন করতে হবে।
এখন এই ক্যালকুলেশনটা কিভাবে হয়, মানে এই যে সেলটাকে আপনি আপডেট করবেন তার ফর্মুলা হচ্ছে সিটি। এই সিটি মধ্যে হচ্ছে আমি আমার ওই ফর্মুলাটা ব্যবহার করে আমি আমার আউটপুটটাকে রাখবো। ফর্মুলা হচ্ছে আপনার ফরগেট গেট আপনাকে যে আউটপুটটা দিয়েছে ক্যালকুলেটেড ফরগেট গেট, এই যে আপনার এই ফরগেট গেট এইটা যে আউটপুটটা আপনাকে দিয়েছে তার সাথে গুণ হবে আমার এই যে মেমোরিতে আগে কি আমার এই সেল স্টেটে আগে কি ডেটা ছিল, সেই কি ক্যালকুলেটেড আউটপুট ছিল তার সাথে গুণ হবে। তারপর যোগ হবে কি, তারপর যোগ হবে হচ্ছে আমার এই ইনপুট, সরি আমি এটাকে একটু কারেক্ট করি, আচ্ছা। তো তারপর হচ্ছে আমি এই ইনপুট যেটা আছে আমার ইনপুট গেট এবং হচ্ছে আমার এই যে ট্যানএজ ফাংশন যেটা ভেক্টর ক্রিয়েট করে, এই দুইটার গুণফল যোগ হবে কার সাথে, আমার ফরগেট গেট এবং আমার সেল স্টেট আগে যেটা ছিল, এই পুরাটার এডিশন অপারেশনই আমার সেলটাকে সে কি করবে, আপডেট করবে, যেটাকে আমি বলতেছি সিটি। আচ্ছা, যখন আমার এই কাজটা শেষ হয়ে যায় এখন হচ্ছে আমার আউটপুট গেটের কাজ। আউটপুট গেটের দুইটা পার্ট, আপনি দেখবেন যে এখানে একটা পার্ট হচ্ছে আপনার সিগময়েড গেট, এখানে আরেকটা আপনি টেনএজ ফাংশন পাবেন। আমি এইটাকে একটু কারেক্ট করছি, ওকে। সো এই দুইটা আপনাকে যখন ক্যালকুলেট করে দিবে তখন একটা মাল্টিপ্লিকেশন অপারেশন হবে, তারপর হচ্ছে আপনি আপনার কাঙ্ক্ষিত আউটপুটটা পাবেন। সো এখানে যেটা হয় যে আপনি আউটপুট সিগমোড যেটা করে যে তার ওয়েট ঠিক আগের মতোই, তার আগের স্টেটের ক্যালকুলেটেড আউটপুট, ইনপুট এবং হচ্ছে বায়াস, এগুলা সে ক্যালকুলেট করে আমার ওটিটা আমাকে দেয় সিগময়েড ফাংশন, আউটপুট টাইম স্টেপটা দেয়। তারপর হচ্ছে আমার এইচটি, আমি আউটপুটটাকে নির্ণয় করব, সেটা হচ্ছে আমার ওটি ক্যালকুলেট করে আমাকে যেটা দেয়, এবং এই টেনএজ ফাংশন আমার সিটি থেকে যে ভেক্টরটা ছিল সেটা থেকে সে আমাকে যে আউটপুটটা রিটার্ন করে, দুইটার গুণফলই হচ্ছে আমার আউটপুট। আচ্ছা, আমাদের এলএসটিএম এর যে মেইন জিনিসগুলা ফরগেট গেট, ইনপুট গেট, তারপর হচ্ছে আউটপুট গেট, সেল স্টেট, এগুলো নিয়ে আলোচনা করা শেষ। আমরা কিছু ভ্যারিয়েন্টস দেখবো, এগুলো খুব ইম্পর্টেন্ট না, বাট জাস্ট শুধু জানার জন্যই জানা। আপনি এলএসটিএম এর মধ্যে আরো কিছু আপডেট করেছে তারা পরবর্তীতে। সো আরো কিছু ডিফারেন্স আছে, খুবই মাইনর এগুলা, যেমন গার্স এন্ড সুমিতবা 2000 সালে তারা কিছু আরো কিছু অ্যাড করে এলএসটিএম এর মধ্যে। সো আরো কিছু ফাংশনালিটি, যেমন আমরা ওইখানে যে কাজটা করছিলাম যে ফরগেট গেট আমাকে সেল স্টেট থেকে আপডেট করতেছিল, তারপর সেটা আবার ইনপুট গেট সেল স্টেট থেকে নিচ্ছে। সো এই ছোট ছোট জিনিসগুলোকে তার আরেকটু আপডেট করেছে যাতে ফরগেট গেট সরাসরি ডিরেক্টলি ইনপুটকে আউটপুটটা দিতে পারে, সেইখান থেকে যেন সেটা আবার সরাসরি সেল স্টেট থেকে আমার আউটপুটে যেতে পারে। এরকম কিছু হয় যেটাকে, তার মধ্যে একটা হচ্ছে যেমন পিপ হোল কানেকশন এলএসটিএম, এইটা একটা। অ্যানাদার ভ্যারিয়েন্ট হচ্ছে আপনার কাপল ফরগেট এন্ড দ্য ইনপুট গেটস, instead of separately deciding what to forget and what we should new informations to, we make those decisions together. আপনার নতুন যেটা আছে যে কাপলড ফরগেট এন্ড ইনপুট গেটস, আমি এটাকে একটু মার্ক করি, অ্যানাদার ভ্যারিয়েন্টস হচ্ছে এটা। এটা হচ্ছে যে আগে কিন্তু ফরগেট গেট এবং ইনপুট গেট আলাদা আলাদা ডিসিশন নিত। সো এই কাপল ফরগেট এন্ড ইনপুট গেটস এর যে এলএসটিএমটা, তারা হচ্ছে একসাথে ডিসিশন নেয়, যেটা আরেকটু বেশি আপনার কাজ করতে আরেকটু এফিশিয়েন্ট আপনাকে প্রোভাইড করে। আরেকটা ভ্যারিয়েন্ট আছে, সেটা হচ্ছে আপনার গেটেড রিকারেন্ট ইউনিট, যেটাকে সংক্ষেপে বলে জিআরইউ। এটা 2014 সালে ইন্ট্রোডিউস করা হয়। এটা আপনার ফরগেট গেট এবং ইনপুট গেটকে আপনার একটা সিঙ্গেল আপডেট করা হয়, আপডেট গেট দ্বারা করা হয়। এটা যেটা হয় যে আপনার মার্চ করে হিডেন স্টেট এবং অন্যান্য চেঞ্জগুলোকে মার্চ করে, যাতে কাজটা বা সিমুলেশনটা আরো সংক্ষেপে করা যায়। সেরকম কিছু ভ্যারিয়েন্টস আছে, আপনারা ডিটেলসে চাইলে দেখতে পারেন। আচ্ছা, আমরা এখন একটা এক্সাম্পল দেখি। আমরা যে এলএসটিএম যে মডেলটা ইমপ্লিমেন্ট করব পাইথন ব্যবহার করে, এটা একটা র ইমপ্লিমেন্টেশন, এখানে কোনো আমরা টেনসরফ্লো বা ক্যারাসের মতো কোনো
মডেল লাইব্রেরি ব্যবহার করব না, যারা সরাসরি আপনাকে LSTM এর ফাংশনালিটি প্রোভাইড করে। এখানে একটা র ইমপ্লিমেন্টেশন আছে। সো আপনার যদি প্রোগ্রামিং এর প্রতি যদি আপনার ইন্টারেস্ট কম থাকে বা আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, এই র ইমপ্লিমেন্টেশনটা আপনার জন্য একটা রোলার কোস্টার টাইপ জার্নি হতে পারে। সো ইটস বেটার যে আপনি প্রোগ্রামিং এর বেসিকটুকু জানেন, অথবা আপনাকে শিখে র ইমপ্লিমেন্টেশনটা আপনাকে বুঝার চেষ্টা করতে হবে এবং নিজে আপনি রান দিয়ে স্টেপ বাই স্টেপ বুঝার চেষ্টা করবেন। সো আমি আমার এই LSTM এর র ইমপ্লিমেন্টেশনে যে ডেটা সেটটা নিয়ে কাজ করেছি, আমি তার উপরে আপনাকে একটা খুবই সিম্পল একটা এক্সাম্পল দেখাবো LSTM এর। আমি এখানে একটা LSTM মডেল ইমপ্লিমেন্ট করব, সেখানে আমি কিছু নাম তাকে ট্রেন করাবো। আমার এটা হচ্ছে আমার ডেটা, মেরি, এমা, এলিজাবেথ, মিনি, মার্গারেট, ইডা, অ্যালাইস, বার্থা, সারা, এগুলো হচ্ছে কিছু নাম। আমি আমার মডেল দিয়ে নামগুলোকে লার্ন করাবো, যাতে আমার মডেলটা পরবর্তীতে কোনো ডেটা থেকে অ্যাকিউরেটলি নামগুলোকে আইডেন্টিফাই করতে পারে। সো প্রথমে আমরা কি করব, আমরা সবাই জানি যে আমাদের কম্পিউটারে আলটিমেটলি আমরা যাই করি না কেন, সেটা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। সে কিন্তু স্ট্রিং নিয়ে কাজ করে না। আমার এই LSTM প্রসিডিউরও দেখবেন আমরা এখানে সবকিছু ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করছি। সো প্রথম স্টেজে আমাকে কি করতে হবে, আমাকে একটা ট্রেন ডেটা সেট তৈরি করতে হবে। সেটা হচ্ছে ম্যারি। আমি সাপোজ এক্সাম্পল, এখানে অনেকগুলো নাম আছে আমার। আপনি যখন LSTM মডেলে ডেটা সেটটাকে রান করাবেন, ওইখানে লাখ লাখ নাম পাবেন। সো সবগুলাকে নিয়ে তো আসলে দেখানো সম্ভব না, আমি দুইটা নাম দিয়ে দেখাচ্ছি। ম্যারি এবং অ্যানার জন্য আমি দুইটা ডেটা সেট তৈরি করেছি। যেমন এম এর জন্য আমার এরকম একটা ডেটা আসে, এর জন্য এরকম একটা ডেটা আসে। তো এই ডেটাটা কিভাবে আসে আপনি কোডে যদি একটু খেয়াল করেন, আমি এখানে আপনাকে একটু জাস্ট নর্মালি বোঝানোর যদি চেষ্টা করি। এখানে যেটা হয় যে আমরা ইমপ্লিমেন্টেশনে প্রতিটা সংখ্যার জন্য একটা করে আইডি নির্বাচন করি। যেমন সাপোজ মনে করেন এম এর জন্য আমি হচ্ছে আপনার নাম্বার ফিক্সড করলাম হচ্ছে 7। তারপরে যদি আমি এর কথা চিন্তা করি, এর জন্য আমি সাপোজ তৈরি করলাম, মার্ক করছি 6। এরকম আমি প্রতিটাকে নাম্বার দিই, সেই নাম্বারগুলোর উপর বেস করে হচ্ছে আমি একটা অ্যারে তৈরি করি। তারপর এই যে দেখেন আমার ম্যারি এবং অ্যানার দুইটা ডেটা সেট তৈরি হয়েছে। যেমন এম এর জন্য যে ডেটা সেট, সেটা হচ্ছে আমার এই ডেটা, এই যে এই অংশটুকু। তারপরের এই অংশটুকু হচ্ছে আমার এই অংশটুকু। এইভাবে সবগুলো ডেটাকে আমি নিয়ে একটা ডেটা সেট তৈরি করেছি। আনার জন্য একটা সেম কাজ করেছি। তারপরে সবগুলা ডেটা সেট, অর্থাৎ যতগুলা নাম, আপনার যদি এখানে 20টা নাম থাকে, আপনি তো এরকম 20টা সেট তৈরি করবেন, তাই না? এরকম 20টা সেট তৈরি করবেন। এই সবগুলা সেটকে আমরা একটা ব্যাচ ডেটা সেটের মধ্যে ইনপুট করিয়েছি। আপনি দেখেন এই যে প্রথম যে ডেটাটা দেখছেন, এটা হচ্ছে আপনার ম্যারির জন্য। তারপর আপনি দ্বিতীয় যে ডেটা সেটটা দেখছেন, সেটা হচ্ছে আমার অ্যানার জন্য। ওকে, সো দ্বিতীয় স্টেজে কি আমার ডেটা সেট তৈরি করা শেষ। এখন আমি প্যারামিটারগুলোকে ইনিশিয়ালাইজ করব। আমার এখানে এমবেডিং সাইজ হচ্ছে 100, অর্থাৎ আমার টোটাল ইনপুট সাইজ হবে 100 ইনপুট নিব আর কি। আমার হিডেন ইউনিট থাকবে 256টা। তো টোটাল ইনপুট ওয়েট যেটা হবে, যে আমার এমবেডিং সাইজ যেটা ইনপুট 100 এবং হিডেন ইউনিট যেহেতু 256টা, সো ইনপুটের জন্য 100টা ওয়েট লাগবে আমার, আর হিডেন ইউনিটের জন্য 256, টোটাল 356 আমার ওয়েট লাগবে। ওকে, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে ফরগেট গেট ওয়েট কয়টা হবে, 356টা হবে তার টোটাল ওয়েট বাই 256 এই হিডেন ইউনিটের জন্য। এরকম কম্বাইন করে আমরা LSTM এর সেলের ওয়েটগুলোকে ডিফাইন করেছি। আর এই যে আউটপুট ওয়েটটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের একটু কনফিউশন লাগতে পারে যে 256 আবার 27 জিনিসটা কি। বেসিক্যালি আমরা যে ডাটা সেটটাকে নিয়ে কাজ করতেছি, এখানে যে দেখেন ম্যারি অ্যানা যে নামগুলো আছে, টোটাল 27টা ওয়ার্ড আছে। সো এই টোটাল 27টা ওয়ার্ড এর জন্য আমরা টোটাল যেই ইনপুট যেটা আছে আমাদের, তার জন্য আমরা 27টা ওয়েট ডিফাইন করেছি। আপনার ক্যারেক্টার যে কয়টা হবে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার আউটপুট সেলের এই যে সংখ্যাটা, এটা এখানে বসবে। এটা আপনারা ইমপ্লিমেন্টেশনে দেখতে পাবেন। এই সম্পূর্ণ ওয়েটগুলোকে আমরা একটা ডিকশনারি টাইপ প্যারামিটারের মধ্যে প্রবেশ করাবো। পাইথনের ডিকশনারি হচ্ছে একটা ডেটা টাইপ।
এই জন্যই বলেছি যে আপনাকে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক আপনাকে বুঝতে হবে। সো কিছু হাই প্যারামিটার আছে, যেমন মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ইনপুট ইউনিট হচ্ছে আমার 100, হিডেন ইউনিট এগুলো অলরেডি আমি উপরে বলেছি। লার্নিং রেট হচ্ছে আমার 0.005, এগুলো প্রি ডিফাইন। বেটা 1, বেটা 2 এগুলো আমরা ডিফাইন করব এখানে। বায়াস। সো আমরা একটা ডেমো আমি এখানে একটা ডেমো রেখেছি আপনাদের জন্য, যে আমরা যে ডিকশনারিটা তৈরি করব সেখানে যে ডেটাগুলো থাকবে আমি উপরে ডিটেলসে লিখে দিয়েছি আপনাদের জন্য, যে ফরগেট গেট ওয়েটস যেটাকে আমি FGW বলতেছি সংক্ষেপে, ইনপুট গেট ওয়েটসকে আমি সংক্ষেপে বলতেছি IGW, এরকম আমি প্রতিটা জিনিসকে বলতেছি আউটপুট গেট ওয়েট। গেট ওয়েট একটা আছে, তারপর আমার হচ্ছে একটা লাস্টে যেটা আউটপুট টাইম স্টেপ ওয়েট যেটা সেটা। তো প্রতিটার মধ্যে আপনি যদি দেখেন, প্রোগ্রামটাকে যদি রান করেন, আপনি টোটাল প্রতিটার মধ্যে 256টা করে ওয়েট পাবেন। এই ওয়েটগুলো আমরা একটা অ্যারেতে রেখেছি। ওকে, সো এটা হচ্ছে আমরা ওয়েটগুলোকে ডিফাইন করেছি। এখন যখন আমি আমার মডেলটাকে ট্রেন করাবো, যেহেতু LSTM হচ্ছে আপনার একটা একটা খুব জটিল একটা ম্যাথমেটিক্যাল প্রসিডিউর বিহাইন্ড অফ দ্য সিন হয়। সো একদম স্টেপ বাই স্টেপ, একদম ভেঙে ভেঙে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো আসলে এখানে দেখানো কোয়াইট টু মাচ টাফ অ্যান্ড ডিফিকাল্ট, যেটা আসলে সম্ভব না। কারণ আপনি বুঝতেই পারছেন যে আমি যদি এইখানে এখন এই প্রতিটা লার্নিং রেট, আমার বায়াস, ইনপুট ইউনিট, তারপর এখানে আমার প্রতিটা ফরগেট গেট ওয়েটের জন্য 256টা করেই আমার ওয়েট আছে, ইনপুট গেটের জন্য আছে একইভাবে, আউটপুট গেটের জন্য আছে, এগুলাকে যদি আমি মাল্টিপ্লাই করি, আবার যদি সেল স্টেটের সাথে অ্যাডিশন করি, তাহলে হয়তো দেখা যাবে যে অনেক কমপ্লিকেটেড একটা প্রসিডিউর তৈরি হবে। বাট আপনারা যদি মানে মূল থিমটা যদি বুঝে থাকেন, যেটা আমি অলরেডি আপনাদের ফরগেট গেট, ইনপুট গেটে আপনাদের সাথে আলোচনা করেছি, যে এই যে পার্টগুলো কিভাবে ইকুয়েশনগুলো কাজ করে, এগুলো বুঝলে আপনাদের জন্য এটা বোঝা খুবই সহজ হবে। তো আপনি যখন আপনি যখন আপনার মডেলকে ট্রেন করাবেন, তখন আপনি দেখবেন যে নিচে কোডটা দেওয়া আছে, এটা রান দিলে এরকম একটা আউটপুট আসবে যে সিঙ্গেল ব্যাচ। সিঙ্গেল ব্যাচ বলতে কি বোঝাচ্ছে, আমরা প্রতি ব্যাচে সাপোজ মনে করেন 20,000 করে ডেটা নিচ্ছি বা 1,000 করে ডেটা নিচ্ছি। সো এটাকে বোঝাচ্ছে যে প্রতিটা সিঙ্গেল ব্যাচে। সো প্রথমে আমরা স্টেপটা শুরু হয় 0 থেকে। আমার এখানে লস হচ্ছে টোটাল, আমি যখন লার্ন করাই সে 47% শিখতে পারে নাই, তার শিখার অ্যাকুরেসি ছিল 0.45%। আর পারপ্লেক্সিটি, এটাকে আমরা, এটার আরেকটা সিনোনিমস আছে, এটাকে বলা হচ্ছে কমপ্লেক্সিটি, মানে সে ডিফিকাল্টি ফেস করেছে যেটা, সেটা মানে ইরর যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে 27.0। সো আমি এখানে আপনাদের সুবিধার জন্য আরেকটা জিনিস প্রিন্ট করে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে প্রতিটা স্টেজ শেষে, মানে সিঙ্গেল ব্যাচ ক্যালকুলেশন শেষে আমার যেই আউটপুটটা আসতেছে, অর্থাৎ যে আমার ফরগেট গেটের যে ওয়েট, ইনপুট গেটের যে ওয়েটগুলো আপডেট হচ্ছে, সেগুলোর বর্তমান ভ্যালু আপনি চাইলে এখান থেকে দেখতে পাবেন। এটা একটা লং ডেটা, এই জন্য এখানে সংক্ষেপে দেখাচ্ছে। দ্বিতীয় যদি আপনি ব্যাচে যান, দেখেন এখানে আপনার হচ্ছে পরবর্তী স্টেপ হচ্ছে 1,000 থেকে যেটা শুরু হয়। এইখানে দেখেন আপনার এই LSTM মডেল যত বেশি ট্রেন করাবেন, তার শেখার প্রবণতা, তার অ্যাকিউরেসি কিন্তু তত বাড়বে, সে কিন্তু আপনাকে তত বেটার আউটপুট দিবে। দেখেন এখন কিন্তু তার লস মাত্র 11.85, তার পারপ্লেক্সিটি ছিল যেখানে 27, সেটা কমে প্রায় 2 পয়েন্টে নেমে আসছে। তার অ্যাকিউরেসি দেখেন, যেখানে প্রথমে যখন আমি তাকে ট্রেন করাই তার অ্যাকিউরেসি ছিল অনলি 0.45, এখন তার বর্তমান অ্যাকিউরেসি হচ্ছে 77.73। আমি যখন আরেকটা ব্যাচের কথা চিন্তা করলাম, দেখেন এখন কিন্তু যখন আমি তাকে আরো ডেটা দিলাম, যে দেখো তুমি আরো ডেটা লার্ন করো, তখন দেখেন তার লস কিন্তু কমতেছে, তার পারপ্লেক্সিটিও কমতেছে, বাট তার অ্যাকিউরেসি কিন্তু বাড়তেছে। এইভাবে আপনি যখন আরো বেশি তাকে লার্ন করাবেন, এখানে 3টা দেওয়া আছে, এরকম আসলে প্রায় 8 আমার যে লজিক এখানে বা ইমপ্লিমেন্টেশন নিচে, আপনি এরকম প্রায় 8টা সিঙ্গেল ব্যাচ পাবেন। আপনি প্রতিটা সিঙ্গেল ব্যাচে দেখবেন যে আপনার অ্যাকিউরেসি বাড়তেছে, মোস্ট অফ দ্য কেসেসে দেখবেন যে অ্যাকিউরেসি বাড়তেছে, পারপ্লেক্সিটি কমতেছে, লস কমতেছে, অর্থাৎ আপনার LSTM মডেলটা খুব পারফেক্টলি ডেটাগুলোকে শিখতে পারছে। ইমপ্লিমেন্টেশনে আসি, এটা আসলে তেমন কিছু বলার নেই, আমি খুব নর্মালি একটা ওভারভিউ দিব এর উপরে।
প্রথমে আমরা কিছু লাইব্রেরি আমাদের লাগবে পাইথনের ডেটা নিয়ে কাজ করার জন্য, নামপাই এবং হচ্ছে পান্ডাস। নামপাই ব্যবহার করা হয় ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, পান্ডাস ব্যবহার করা হয় ডেটা ম্যানিপুলেশন। সো এখানে ন্যাশনাল নেমস ডট সিএসবি একটা আছে, আমি নিচনে একটা লিঙ্ক দিয়েছি ক্যাগেলের, এখান থেকে আপনারা চাইলে ডেটা সেটটা ডাউনলোড করতে পারবেন। তারপর আমরা এখান থেকে যে নামের যে লিস্টটা আছে, আমরা সেই নামের লিস্টটা এখান থেকে কালেক্ট করেছি। তারপর হচ্ছে নর্মালি আমরা যেটা করেছি যে সেই ডেটাগুলোকে লয়ার কেসে কনভার্ট করেছি, কারণ নাম প্রথম অক্ষর বড় হাত দিয়ে শুরু হয়। ডেটা সেটে কিছু ডিফারেন্ট কিছু সিচুয়েশনও থাকতে পারে, আপনার ডেটা সবসময় যে অ্যাকিউরেট থাকবে এরকম কিছু না, কিছু গার্বেজ ডেটাও থাকতে পারে। সো আমরা ডেটাটাকে একটু মডিফাই করেছি, তারপর আমরা ডেটাটাকে ট্রান্সফার করেছি একটা ডটসে। কেন? আমরা সর্বোচ্চ যে নামটা বড়, আমরা ওই লেন্থের সবগুলাকে ডেটার সাইজ তৈরি করব। এটা আমার হচ্ছে প্রেডিকশনের জন্য বা ডেটা লার্ন করানোর জন্য সুবিধা। সো এখানে আমরা যে কাজটা করেছি, সর্বোচ্চ সাইজের ডেটা নামটাকে আমরা খুঁজে বের করেছি, তারপর ওই সাইজের লেন্থ আমরা তৈরি করেছি। সাপোজ মনে করেন আমার নেম হচ্ছে লাইক মার্গারেট, হ্যাঁ, মার্গারেট থেকে যদি আমি এখন, এটা হচ্ছে বড় নাম, আরেকটা নাম হচ্ছে ম্যারি। এখন মার্গারেট কিন্তু শব্দের সংখ্যা বেশি, ওয়ার্ডের সংখ্যা বেশি। সো ম্যারি থেকে মার্গারেট লেন্থ বিয়োগ দিলে যে লেন্থটা থাকে, ওই কয়টা লেন্থ আমি ডট ডট দিয়ে পূরণ করে দিব। এটা আপনারা এই 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 লাইনটা যদি এই মানে টোটাল এই ব্লকটা যদি আপনারা রান দেন কোল্যাবস অথবা জুপিটার নোটবুকে, এই প্রিন্ট স্টেটমেন্টটা আপনাকে দেখাবে যে আসলে সে কি ধরনের ডেটা তৈরি করেছে। সো এটা নিয়ে আপনারা আপনাদের চিন্তার কিছু নাই। তারপর হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি জিনিসটা কি? ভোকাবুলারি হচ্ছে যে আমরা যে শব্দগুলা পেলাম, ইউনিক শব্দগুলা নিব। ম্যারি নাম আছে, মার্জিয়া আছে, মাইশা আছে। এখন প্রতিবার সে এম এম নিচ্ছে, বারবার তো আমি এম কাউন্ট করবো না, আমি একটা এম নিব। সো আমি ইউনিক ভ্যালুগুলাকে কাউন্ট করি, তাদের সাইজগুলাকে নেই, তারপরে ক্যারেক্টার গুলাকে আমি কি করি, প্রতিটাকে একটা আইডি দেই, আইডির মধ্যে ক্যারেক্টার গুলাকে রাখি। আপনার এখানে প্রতিটাতে একটা করে প্রিন্ট ফাংশন আছে, আপনারা চাইলে এই জুপিটার নোটবুকে কোডটা রান দিলে দেখতে পাবেন। তারপর আমরা ট্রেন ডেটা সেট তৈরি করি। ব্যাচ সাইজ কয়টা? 20টা করে, অর্থাৎ আমার প্রতিটা ব্যাচে 20টা করে ডেটা থাকবে। তারপর আমরা এখানে প্যারামিটার গুলো ডিফাইন করেছি, হাইপার প্যারামিটার গুলো, এই যে হিডেন ইউনিট, আমার ইনপুট ইউনিটস, আউটপুট ইউনিটস। ওই যে 27-এর কথা বলেছিলাম, এটা হচ্ছে যে ভোকাব সাইজ। লার্নিং রেট প্যারামিটার ইউজ ফর অ্যাডাম অপটিমাইজার। অ্যাডাম অপটিমাইজার হচ্ছে বেসিক্যালি আপনার, আমরা যখন ডেরিভেটিভ ব্যবহার করে যখন আমরা ক্যালকুলেশন করে আউটপুট গুলা বের করি, এটাকে অ্যাডাম অপটিমাইজার বলছে তারা। ওকে, সো অ্যাক্টিভেশন ফাংশন, আমার এখানে সিগময়েড ফাংশন আছে একটা, 10h অ্যাক্টিভেশন ফাংশন, একটা সফট ম্যাক্স। এই সফট ম্যাক্স ফাংশনটা হচ্ছে আমার 10 লাস্টে যে আমার আউটপুটের যে ক্যালকুলেশনটা করে সেটা হচ্ছে সফট ম্যাক্স ফাংশন, আর আমার 10h ডেরিভেটিভ ফাংশন। প্যারামিটার গুলাকে আমি ডিফাইন করেছি, যে ফরগেট গেটের জন্য যে আমি নামপাই ব্যবহার করেছি, এখানে নামপাই ব্যবহার করে আমি টোটাল আমার ইনপুট সাইজ এবং হচ্ছে আমার টোটাল ওয়েটের উপর বেস করে আমি কিন্তু এখানে একটা ডেটা সেট তৈরি করেছি। তারপর এলএসটিএম সেলে যে ক্যালকুলেশন গুলা হয় সেগুলাকে আমি এখানে স্টেপ বাই স্টেপ তুলেছি, আউটপুট সেল কি কাজ করবে। ব্যাচ ডেটা সেটে যখন আমাকে একটা ডেটা সেট দেয়, পরবর্তী ডেটা সেটের সাথে কিন্তু আমার কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হয়, যেটা হচ্ছে আমার এই গেট এমবেডিংস আমাকে বের করে দেয়। ফরওয়ার্ড প্রপাগেশন আমরা সবাই জানি যে যখন আমরা একটা ইনপুট দিয়ে শুরু করি তখন আমরা একটা আউটপুট পর্যন্ত যাই, এটাকে বলি প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যাওয়া, এটা হচ্ছে ফরওয়ার্ড প্রপাগেশন। তারপর আমরা এখানে ক্যালকুলেট করি তার লস, তার এরর কতটুকু, তার পারপ্লেক্সিটি কতটুকু, অ্যাকুরেসি কতটুকু। আচ্ছা, এখন আমরা সেল এররটাকে বের করি, প্রতিবার টাইম স্টেপে সেল কি পরিমাণ এরর হচ্ছে। তারপরে এলএসটিএম এর সেল এরর, টোটাল আমার যে ক্যালকুলেশন হয়েছে তার সেল এররটা আমি বের করব। প্রতিটা টাইম স্টেপে আমার আউটপুটের যে সেল ডেরিভেটিভস, এই সেল ডেরিভেটিভস গুলো আমি বের করি, আমাকে বের করতে হবে।
ক্যালকুলেট দ্য LSTM সেল ডেরিভেটিভস ফর ইচ টাইম স্টেপ। এটা একটা র কোড, সো আপনাদের একটু বুঝতে সমস্যা হতে পারে যে প্রতিটা লাইন আসলে প্রতিটা ফাংশন কি বোঝাচ্ছে, বাট আপনারা প্রথমে হচ্ছে আপনাকে LSTM এর ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, তারপর হচ্ছে ফাংশনগুলো ওয়ান বাই ওয়ান আপনাকে রান করে করে বুঝতে হবে কে কি আউটপুটটা আপনাকে দিচ্ছে। ব্যাক প্রপাগেশন, আমার যখন একটা স্টেপ আমার যখন শেষ হয়, একটা ইনপুট যখন শেষ হয়, আমার কিন্তু টোটাল ইনপুট হচ্ছে 100। সো ফার্স্ট ইনপুটের জন্য যখন আমার একটা ফরওয়ার্ড প্রপাগেশন হয়, আমি কিন্তু এখন নেক্সট ইনপুটের জন্য আবার কাজ করব। তো ওই যে আবার একদম প্রথম থেকে শুরু করা, আউটপুট পর্যন্ত আমি চলে গেলাম, আবার শুরু করা, এটাকে বলে হচ্ছে ব্যাকওয়ার্ড প্রপাগেশন। লাস্টে গিয়ে আবার শুরুতে আসা, তারপর আবার কাজ করা। এই যে লাস্টে থেকে শুরুতে আসলাম, এটাকে বলছি আমি ব্যাকওয়ার্ড প্রপাগেশন। আমি প্রতিবার কি করব, যখনই ব্যাকওয়ার্ডে যাব তো আমার প্যারামিটারগুলোকে আপডেট করতে হবে। এখানে আমি প্যারামিটারগুলোকে আপডেট করছি, তারপরে আমার টোটাল যে এরর গুলা ছিল, বায়াস গুলা ছিল, এগুলাকে আমি আপডেট করব এবং ওই আপডেটেড ওইগুলাকে কি করব, আমি একটু শেপ করব, ইনিশিয়ালাইজ করব। তারপরে মেইন আমার যে ফাংশন, ট্রেন ফাংশনটা, এখানে প্রতিটা লাইন আসলে এক্সপ্লেন করা খুবই টাফ। আপনি যদি টেনসরফ্লো অথবা ক্যারাস দিয়ে যদি কোনো ইমপ্লিমেন্টেশন দেখেন, মোস্ট অফ দ্য কেসেসে আপনারা এরকম র ইমপ্লিমেন্ট পাবেন না। সো আপনাদের কারো কাছে যদি বিষয়টা একটু জটিল মনে হয়, আপনারা চাইলে টেনসরফ্লো অথবা হচ্ছে যেগুলো হচ্ছে আপনার বিল্ড ইন মডেল ব্যবহার করে আপনার কাজ করা যায়, সেটা করতে পারেন। আপনার একটা কনফিডেন্স গ্রো করবে। বাট রিমেম্বার যে আপনাকে র ইমপ্লিমেন্টেশনটা বুঝতে হবে, কেননা যখন আপনি একটা মডেলকে ডিফাইন করবেন, সবসময় কিন্তু সে আপনার মতো করে কাজ করবে না, কখনো কখনো সে এরর দিবে, সঠিকভাবে কাজ করবে না। সো আপনি যদি বিহাইন্ড অফ দ্য সিন একদম কোর কনসেপ্টটা যদি না জানেন, ইন দ্যাট কেস আপনাকে কিন্তু প্রবলেমটা আইডেন্টিফাই করতে খুব কষ্ট হয়ে যাবে যখন আপনি বিল্ড ইন ফাংশন ব্যবহার করবেন। সো আমরা ট্রেন করতেছি কিভাবে, প্রথমে আমরা অপটিমাইজার, যেটা আমরা প্যারামিটার গুলাকে ইনিশিয়ালাইজ, আমরা প্রথমেই যে প্যারামিটারকে ইনিশিয়ালাইজ করি, আমার যে যে প্যারামিটার গুলা লাগবে, তারপরে আমরা ভি এন্ড এস ইনিশিয়ালাইজ করি, অর্থাৎ এটা হচ্ছে আমার যে বায়াস, তারপরে যে অ্যাডিশনাল যে জিনিসগুলো আছে ওয়েট, সেগুলো নিয়ে কাজ করি। আমরা জেনারেট করি, র্যান্ডম এমবেডেড তৈরি করি ডেটাগুলোর উপর, ইনপুট ইউনিটস এবং আমার টোটাল ভোকাবুলারি সাইজের উপর। আর এখানে তিনটা লিস্ট আছে, এই তিনটা লিস্টের মধ্যে হচ্ছে আমরা তার লস, পারপ্লেক্সিটি এবং অ্যাকিউরেসি কি স্টোর করব প্রতিটা স্টেপে। তো আমি একটা লুপ চালাচ্ছি এখানে, প্রতি ডেটা সেট আমি তাকে দিব, সে এখানে কিছু ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করে আমি এখানে সিম্পলি একটা স্টেটমেন্ট বসিয়েছি যে যখনই আমার প্রতিবার 1000 করে ইটারেশন কমপ্লিট হবে, তখন হচ্ছে আমি এই জিনিসগুলা চেক করব যে আমার বর্তমান এখন কন্ডিশনগুলা কি, আমার স্টেপ কত নাম্বার স্টেপ, আমার লস কি, আমার পারপ্লেক্সিটি কি, অ্যাকিউরেসি কি, এখন পর্যন্ত আমার লাস্ট আপডেটেড ইনপুট ওয়েট, ফরগেট গেট ওয়েট, এই ডেটাগুলা কি, অর্থাৎ মানে এই ডেটাগুলা কি অবস্থাতে আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমি যখন এই যে লেটস ট্রেন, যখন আমি ট্রেন ফাংশনটাকে কল করি, আমি এখানে টোটাল বলেছি যে আমার ইটারেশন হবে 8001। এই জন্য আমি উপরে বলেছিলাম যে আপনার টোটাল 8000 সিঙ্গেল ব্যাচ, মানে 8000 যেহেতু 1000-এর পরপর যেহেতু আপনি আউটপুট পাচ্ছেন, সো টোটাল 8000-কে যদি আপনি ডিভাইড করেন 1000 দিয়ে, সো টোটাল আপনি 8টা সিঙ্গেল ব্যাচের জন্য আপনি কি পরিমাণ লস, কি পরিমাণ তার অ্যাকিউরেসি, পারপ্লেক্সিটি, এগুলো আপনি দেখতে পারবেন। সো কনক্লুশনে আসি, এটা খুবই প্রমিজিং একটা সলিউশন, এটা উই অলরেডি নো। এটা এই LSTM পড়ার পর আমরা অলরেডি জানি যে আসলে এটা কেন এত প্রমিজিং সলিউশন। তাছাড়া এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন এটাকে ট্রেন করানো একটু ডিফিকাল্ট, এটা হচ্ছে তার একটা ডিসঅ্যাডভান্টেজ। এটা অনেক সময় প্রয়োজন হয়, আপনার সিস্টেমের অনেকগুলো রিসোর্সেস সে ব্লক করে। দো ইট জাস্ট এ হার্ডওয়্যার কনস্ট্যান্ট, রাইট, এটা কিন্তু আপনার হার্ডওয়্যারের প্রবলেম, ইটস নট ইউর লজিক্যাল প্রবলেম ইন ইউর কোড, বাট তারপরে এটা আপনার অনেক সময়, অনেক রিসোর্সকে সে ব্লক করে, এটা তার একটা ডিসঅ্যাডভান্টেজ। আদারওয়াইজ কিন্তু এটা খুব পারফেক্টলি কাজ করে। কিছু রেফারেন্স লিঙ্ক দেওয়া আছে, রেফারেন্স লিঙ্ক
আপনি এখানে দুইটা আর্টিকেল পাবেন, তিনটা আর্টিকেল পাবেন উইকিপিডিয়া। এটা হচ্ছে ক্যাগল, এখান থেকে আপনি ডেটা সেটটা পাবেন। নট অনলি দ্যাট, ইভেন ইমপ্লিমেন্টেশনটাও পাবেন। এই ক্যাগলের সমস্ত ইমপ্লিমেন্টেশনটা কোড আমি এখানে তুলিনি, আমি এখানে কিছু মডিফিকেশন করেছি, আমার মতো করে কোডটা দিয়েছি। বাট আপনারা এখানে টোটাল কোডটা পাবেন ক্যাগলে উইথ দ্য ডেটা সেট। আর দুইটা আপনাদের জন্য ইউটিউবের রেফারেন্স লিঙ্ক আছে, তাছাড়াও আপনারা অনেক আরো ভালো ভালো রিসোর্সেস থাকতে পারে, আপনারা সেগুলো একটু খুঁজে দেখবেন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।